পাহাড় ভালোবাসেন অথচ সাজেকের প্রতি আকর্ষণ নাই, এরকম বাইকার পাওয়া দুষ্কর। আর যদি হয় মোটর ট্রাভেলার, তাহলে তো আকর্ষণের মাত্রাটা আরও অনেক বেশি থাকে। তো আজকে আমি যাচ্ছি সাজেকে, প্ল্যান হচ্ছে 2 রাত থাকবো। তো যাওয়ার পথে কি কি প্রিপারেশন নিলাম আর কোন জায়গায় থাকলাম সেই বিষয়গুলোকে শেয়ার করব। সাজেকে যাওয়ার জন্য প্রথম যে প্রিপারেশন নিতে হবে তা হচ্ছে আপনার বাইকটা সার্ভিসিং করবেন প্রপারলি। এছাড়া কিছু একেবারে প্রয়োজনীয় এলিমেন্ট যেমন বাইকের চাকার গ্রিপ, ইঞ্জিন অয়েল, ব্রেক প্যাড, এই সবগুলো চেক করে প্রপার কন্ডিশনে রেখে তারপরে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখন রাত 12:30 বাজে, আমরা যাত্রাবাড়ি থেকে রওনা দিয়েছি। তো আমাদের ইনিশিয়াল ডেস্টিনেশন হচ্ছে কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে। আমার সাথে আরও 3টা বাইক যাচ্ছে। হিরো থ্রিলার বাইকটাতে আছে আমার ফ্রেন্ড রিপন, আর R15 2টা বাইকে আছে নাইম, আতিক ভাই, সাইফ এবং আরেকজন ভাই, তার নামটা ঠিক আমার মনে পড়ছে না। তো এই 6 জনের স্কোয়াডে আমরা যাচ্ছি আজকে। সো মিয়ামিতে রাতের খাওয়া খেলাম, এখন এখান থেকে বিদায় নিয়ে পালা। সাজেকে সাধারণত সবাই সিঙ্গেল রাইড করার প্রেফার করে, কিন্তু এখানে আমাদের 2জন আছে, 2টা R15 আছে, তারা আবার পিলিয়ন সহ যাচ্ছে। সো এখন থেকে ব্রেক নিব হচ্ছে ঠিক সাজেকের আগে একটা বাজার আছে, সেখানে ব্রেক নিব। মাঝখানের কোথাও ব্রেক নিব না। সকালে 10টা সাড়ে 10টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, কারণ 11টার স্কোয়াড ধরে তারপর আমরা সাজেকে উঠবো। এটার লোকেশনের নাম কি ভাই? বাড়িয়াঘাট থেকে প্রায় 25 কিলো ভিতরে চলে আসছি আনুমানিক। আর প্রায় কত কিলো? প্রায় 70 কিলোর মতো আছে, 60 কিলোর মতো আছে না? আচ্ছা, একদম ভোরবেলা, ফার্স্ট আওয়ার, খুব ঠান্ডা। জীবনের বড় একটা ভুল করছি, জ্যাকেট নাই না। ঢাকাতে যেই পরিমাণ গরম, মানে জ্যাকেট তো দূরের কথা, এখন ফ্যান ছাড়া ঘুমান লাগে। সেই জায়গায় এখানে তো কিছুই না, এটা তো পুরো কনকনে ঠান্ডা। ভাইজান মুছে নেন সবাই। হ্যাঁ হ্যাঁ, অন্ধকারে ছিলাম, এখন ফসা হয়ে গেছে। হ্যাঁ, এই সৌন্দর্য ভাই ক্যামেরায় আসে না, চোখের আল্লাহর দেওয়া ক্যামেরায় দেখা যায়। বিসমিল্লাহির রহমানির মুস্তাহিন রবিল গাফরহিম। ভাই বইরেন না, ওটা ব্যাগ তো একবারে এক সাইডে কাত হয়ে আছে। এইখান দিয়ে রাস্তাটা বেশ ভালোই, যথেষ্ট মসৃণ, রিস্কটা কম। কিন্তু সামনে কী অবস্থা জানি না, কারণ সাজেকে এর আগে কখনো যাওয়া হয়নি আমার। বান্দরবন, রাঙামাটি এই অঞ্চলগুলোতে বেশি যাওয়া হচ্ছে, কিন্তু সাজেকে আসা হয়নি। মানে সাজেকে এই কারণে আসা হয়নি, তার কারণ একদিনের মতো থাকার জায়গা এটা, মানে লং ট্যুরের জন্য আসলে সাজেক কোনো ডেস্টিনেশন না। ইফ ইটস ফর 1 নাইট দেন ইটস ওকে, বাট 2-3 দিনের প্রোগ্রাম করে সাজেকে আসার কোনো মানে হয় না। তবে বান্দরবনের ঘোরার জায়গা অনেক সাজেকের তুলনায়। ভাগ্য বলো ভাইজরে অ্যান্টিফগ ফিল্ম লাগানো আছে, নাহলে কিছুই দেখতে পারতাম না। এখনও যে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে তা না। ঢাকা থেকে যখন রওনা দিচ্ছি তখন শুধুমাত্র কিছু রিসোর্ট আশেপাশে সাজেকে কি কি আছে সেগুলো একটা ধারণা নিয়ে গিয়েছিলাম। ইচ্ছা ছিল সাজেকে পৌঁছানোর পর সেখানে নেগোসিয়েশন করে বেটার প্রাইসে আমরা কোনো একটা রিসোর্ট বুক দিব। কিন্তু ঝামেলাটা শুরু হয় সাজেকে পৌঁছানোর পরে। সাজেকে পৌঁছে যেখান থেকে আর্মিদের স্কোয়াডগুলো নিয়ে স্কোয়াড দিয়ে সাজেক ভ্যালি পর্যন্ত পৌঁছে দেবে, সেই জায়গাটাতে পৌঁছানোর পরে দেখলাম প্রচুর পরিমাণ মানুষ এসছে, যার কারণে তখন থেকেই মনে হচ্ছিল যে রিসোর্ট পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। প্রচুর পরিমাণ মানুষ এসছে, এই জন্য এত মানুষের অ্যাকোমোডেশনের জায়গা সাজেকে হবে কি না, কয়েক হাজার মানুষের চলে এসে বসে। মাঠের ভিতরে যে ওয়েট করাচ্ছে, আরও গাড়ি আসছে। এর মধ্যে বাইকারের সংখ্যাই মনে হয় বেশি। এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ, ময়লা আবর্জনা ফেললে কঠোর শাস্তি প্রদান করা হবে আদেশ কর্মী কর্তৃপক্ষ।
এগুলো কি? এই দোকান থেকে বোধহয় এই প্রয়োজনীয় জিনিসগুলো মনে হয় ফালানো হয়েছে, এগুলো ময়লা না। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করানোর পরে আমাদেরকে ছেড়ে দিল। অনেকগুলো বাইক জমে গিয়েছিল। ওই যে সামনে সাজেক ভ্যালি দেখা যাচ্ছে। পাহাড়িরা তার নিজের এলাকার নারী নক্ষত্র সব জানে বলে তাদের কাছে এই প্লাটিনা নিয়ে এরকম পাহাড় রাইড করার কোনো বিষয়ই না তাদের কাছে। এখানে পাহাড়িদের ওদের সংস্কৃতি অনুযায়ী যে ঘরগুলো বানায় সেই ঘরগুলো এখন দেখা যাচ্ছে। আমরা সাজেক ভ্যালির খুব কাছাকাছি চলে এসেছি। তেমন হয় শেষ বাজার এখানকার জন্য। আমরা 12টার দিকে এসে সাজেকে পৌঁছালাম। এরপরে সেখানে নেমে আমরা অনেক খোঁজাখুঁজি পরে হিলভিউ রিসোর্ট নামে একটা রিসোর্টে উঠতে পারলাম। তাও অবশ্যই চিপ প্রাইসে নয়, সেটা একটু পরে দেখতে পাবেন। এটা এসে সাজেকের সবচেয়ে কঠিন রাস্তাগুলোর মধ্যে একটা। উঠছি আর উঠছি, এখানে ব্যালেন্স রাখাটা খুবই ডিফিকাল্ট। তারপরে যদি এরকম সামনে সিএনজি টিএনজি কিছু থাকে, মানে পরিষ্কার রাস্তা না থাকে, এটা অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল। অনন্তকাল ধরে উঠছি, ওঠার শেষ হচ্ছে না।
ফাইনালি সাজেকের টপ হিলে উঠতে পারলাম। আমি হিলভিউ রিসোর্টে উঠতেছি। আর খাওয়া দাওয়ার জন্য আমরা গিয়ে সেখানে খাওয়ার রেস্টুরেন্টগুলো দেখতে থাকলাম। তো রেস্টুরেন্ট যেটা ছিল সবগুলো থেকে মিলে আমরা দেখলাম যে রুনময়ী নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা অ্যাকচুয়ালি ওখানকার অধিবাসী পাহাড়িদের দ্বারা পরিচালিত হয়। সেখানে খাবারের দাম কম্পারেটিভলি একটু চিপ প্রাইসে পাওয়া যাচ্ছে। চিপ প্রাইসেই মিন এমন না যে প্রত্যেক বেলাতে আপনি খাবেন সেটাতে চিপ প্রাইস হবে। চিপ প্রাইসটা তখনই প্রযোজ্য যখন ওখানে 3 বেলার একটা প্যাকেজ পাওয়া যায়। আমি ডিসক্রিপশনে এখানে প্যাকেজটা দিয়ে দিচ্ছি, আপনারা এই খাবারের তালিকাটা দেখুন। এখান থেকে আমরা একটা প্যাকেজ সিলেক্ট করেছি যেটার প্রাইস ছিল 800 টাকা 3 বেলা। সকালে নাস্তা, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার এটার মধ্যে ইনক্লুডেড ছিল। সো বিকেলবেলা একটা হালকা ঘুম দিয়েছি, এরপরে এখন বের হয়েছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। একটা জিনিস হয়তো বা খেয়াল করবেন, যারাই সাজেকে আসেন, সাজেক 0 কিলোমিটার এই ব্যানারের সামনে দাঁড়িয়ে সবাই ছবি তোলেন। তো আমি এক্স্যাক্টলি ওই লোকেশনটা দিয়ে যাব, ওখান থেকে কংলাক পাহাড়ের উপরে উঠবো। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, ওখানে দাঁড়িয়ে সূর্য ডুবতে দেখাটা একটা চমৎকার দৃশ্য হবে। সো ওইটাকেই উপভোগ করার জন্য যাব, প্লাস হচ্ছে এটার ভিডিওটাও ক্যাপচার করে রাখবো। সাজেকে যারা আসবেন তারা অবশ্যই এই 2টা পয়েন্টে যাওয়ার জন্য প্ল্যান নিয়ে রাখবেন। একটা হচ্ছে কংলাক পাহাড় আর একটা হচ্ছে সাজেক 0 কিলোমিটার। সাজেক হেলিপ্যাড এটা। সাজেকের যে ভ্যালিটা আছে ওটা পর্যন্ত পাকা রাস্তা আছে। এরপরে এই কংলাক পাহাড়ের নিচে যে রাস্তাটি আছে এটা ইট বেছানো, মানে এখনও পাকা রাস্তা হয়নি। এখানে গাড়ি ঘোড়ার আনাগোনা একটু কম। এই দৃশ্য দেখার জন্যই আসছি। আসলে একটা জিনিস হচ্ছে, শীতের দিন হওয়াতে পুরো পাহাড়ের ভিউটা দেখা যায় না। গরমের দিনে অবশ্যই পাহাড়ের ভিউটা দেখা যায়, তবে শীতের দিনে উঠতে উঠতে ঘেমে গিয়েছে, একদম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেলাম। আই থিঙ্ক এই দৃশ্য দেখতে হলে গরমের সিজনে আরও বেশি পরিমাণ কষ্ট আপনাদের সহ্য করতে হবে। মাশাআল্লাহ। এই যে কংলাকের শেষ চূড়া এটা, এই যে উপরে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। কংলাকের শেষ যে ধাপটা আছে সেটাতে উঠতে হলে এভাবে মাটির রাস্তা, একবারে এভাবে হেঁটে উঠতে হবে। এখানে কিছু চায়ের দোকান আছে। এই জায়গাটাতে মনে খাওয়া দাওয়ার শেষ ব্যবস্থা। সবাই নেমে যাচ্ছে, আমি লেট করে ফেলছি। কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ে পৌঁছে গেছে ঠিকই, একেবারে অন্ধকার হয়ে গেছে। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কী দেখা যাচ্ছে আসলে আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, একটু ঘুরে দেখি। হচ্ছে একেবারে সন্ধ্যার সময়, সূর্য পুরোপুরি ডুবে গেছে পাহাড়ে। আসলে এরকম এমন সব দৃশ্য দেখতেই ট্রাভেলিংয়ে আসা উচিত। এটা আপনার বুড়ো বয়সের জন্য ইনভেস্টমেন্ট। যখন বুড়ো হবেন তখন এই ছবিগুলো অথবা ভিডিওগুলো দেখবেন আর মনে করবেন এইসব জায়গাতে গিয়েছিলাম।
একটু বেশি ওটা হচ্ছে করার চেষ্টা করবেন আর কি ধন্যবাদ। কফি হাউসের সেই আড্ডাটা আধার নেই ওঠায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আধার নেই লা 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 কিভাবে এত বলতে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে শোনা আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার। সাজেকে আসলে অবশ্যই কিছু সুভিনির নিয়ে যেতে পারেন, যেমন হচ্ছে বাঁশের তৈরি গ্লাস, বাঁশের তৈরি মগ, যেটা এই এলাকার পাহাড়িরা প্রডিউস করে থাকে। এখন পাহাড়ে থেকে সমতলের উদ্দেশ্যে ব্যাক করার পালা। বেশ ভালো একটা জানা ছিল, টুকিটাকি কিছু হয়রানি, যেমন হোটেলের বিল, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ হতে পারে ফেব্রুয়ারি মাস এটা তাদের জন্য ট্যুরিস্ট সিজন, বাট সেজন্য একটা 5,000 টাকার রুম 8,000 টাকা 10,000 টাকার রাখার কোনো মানে হয় না। অবশ্য সেটাও তাদের ওয়েবসাইটের রেট। 5,000 টাকা যদি অফ সিজনে সেটা 3,000 2,500-এও পাওয়া যাবে, কিন্তু সেটাকে 8,000 টাকা গেছে 6 জন মানুষের জন্য। সো এনিওয়ে, এটা একটা বিষয় ছিল। আবার খাবার দাবারের প্রাইসটা একটু বেশি কম্পারেটিভলি এখন। তারপরে আপনি যদি শপিং করতে যান, ফর এক্সাম্পল আপনার ফ্যামিলির জন্য, আপনি স্পেশালি ফিমেলদের জন্য কোনো কিছু নিয়ে যেতেন, সেখানে ড্রেসের দামটা একটু বেশি। ধরেন যেটা 1,500 টাকায় 1,000 টাকা পাওয়া যেত, সেটাই হয়তো বা 2,500 3,000 এখন বিক্রি করতেছে। আবার চকলেটের দাম যে বাচ্চাদের জন্য নিতে চান, সেটার প্রাইস অনেক বেশি। তো ওভারঅল এই হয়রানিগুলো খারাপ লেগেছে। বাট এনিওয়ে, পরিবেশের কাছে টাকার অ্যামাউন্টটা বেশি না, যে এনভায়রনমেন্ট দিয়ে আমরা যাচ্ছি, ইটস অ্যামেজিং। এবারে খরচের তালিকা করে নেই। আমাদের ঢাকা থেকে সাজেক পৌঁছানোর প্রতি আমার বাইকে ফিউল নিয়েছিলাম প্রায় 1,500 টাকার মতো। এরপরে আসার মাঝপথে আমি আরও 500 টাকার রিফুয়েলিং করে নিয়েছি, যেহেতু একটা লং ডিস্টেন্স আমাকে ট্রাভেল করতে হবে। তো সব মিলে আমার 2,000 টাকার মতো তেল খরচ হয়েছে। যদি আপনারা পিলিয়ন নিয়ে যান, সেক্ষেত্রে হয়তো বা খরচ আরও কমে যেতে পারে। সেকেন্ড খরচটা হয়েছে, রিসোর্টে আমরা 6 জন উঠেছিলাম, 8,000 টাকা আমাদেরকে বিল দিয়েছে। এখন এটা বলতে পারেন যে অবশ্যই আমাদের একটা ভুল ছিল, আগে থেকে বুক করে না যাওয়া এবং এই সিজনটাতেই যাওয়ার কথা। কিন্তু তবে যদি আপনার শীতকালেই ভ্রমণ করার ইচ্ছা থাকে, তাহলে এই খরচটা আপনাকে টলারেট করে নিতে হবে। তৃতীয় খরচটা হচ্ছে খাবারটা সবসময় মোটামুটি আমার ধারণা ফিক্স থাকে। আমাদের টোটাল 5 বেলাতে প্রায় 1,200 টাকার মতো খরচ হয়েছে। এছাড়া ভিডিও শুরুতে দেখেছেন মিয়ামিতে আমরা একটা রাতের বেলা ব্রেক দিয়েছিলাম, সেখানে খিচুড়ি খাওয়ার জন্য আমাদের খরচ হয়েছিল সর্বশা করলে 400 টাকার মতো। তো এই হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসে সাজেকে আসার টোটাল খরচ। 2,000 টাকা হচ্ছে তেলের খরচ, 1,500 টাকা হচ্ছে রিসোর্ট ভাড়া, আর খাবারের খরচ সব মিলে টোটাল 1,500 টাকার মতো খরচ হয়েছে। তো সব মিলে আমাদের প্রায় 5,000 টাকার কিছু বেশি খরচ হয়েছে। এছাড়া যদি আপনি সার্ভিসিং কস্ট, ইঞ্জিন অয়েল চেঞ্জ কিংবা আপনার পার্টস, বাইকের কোনো কিছু চেঞ্জ করেন, সেটা আসলে খরচ আপনার বাইকের সাথে সম্পর্কিত, এটা ট্যুরের সাথে মিলিয়ে নিলে হবে না। তবে স্পেসিফিক্যালি শুধু ট্রাভেলিংয়ের জন্য আমার খরচ হয়েছে 5,000 টাকার মতো। এবার আমি আমার বাইকের
এক্সপিরিয়েন্সটা বলি। 25,000 কিলোমিটার এই বাইকের বয়স। এই বাইকের পেছনে যে চাকাটা আছে সেটার গ্রিপটা অনেকটাই ফ্ল্যাট হয়ে গিয়েছিল। তো আমি গ্রিপ কম পাবো চাকাতে, সেই বিষয়টা মাথায় রেখে আমি সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। তো ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছানো অবধি আমি আসলে বাইকে কোনো ধরনের প্রেশার বা পারফরমেন্স ল্যাক করছে এরকম কোনো কিছুই পাইনি। যখন বাঘাইপুর থানা পার হয়ে আমি সাজেকের মেইন এরিয়াতে ঢুকে যাই, তখন দেখলাম আমার বাইকের উপরে কিছুটা প্রেশার তখন ফিল করছে। তবে একটা মজার বিষয় হচ্ছে, সাজেকে যে আঁকাবাঁকা রাস্তাটা আছে সেইখানটাতে আমি কোনো ধরনের প্যারা পাইনি, যদিও এটা টার্নিং রেডিয়াস কম। তবে আমাকে ওই পরিমাণ এফোর্ট দিয়ে এই বাইকটাকে সাজেকের টিলে উঠে ধরেছে। তবে একটা জিনিস অবশ্যই আমি কেপিআর একটা প্রশংসা করব, সেটা হচ্ছে এই বাইকের যে ছোটটার যে পাওয়ারটা পাওয়া যায় সেটা আমাকে আপহিল রাইড করতে আমাকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য দিয়েছে। এবং চাকার গ্রিপ কম থাকা সত্ত্বেও আমার কখনোই মনে হয় না আমি কি স্কিড করে বাইকটা পড়ে যাব। যদিও বাইকটা 25,000 কিলোমিটার হয়ে গেছে, তবে একটা কথা না বললেই নয়, এই বাইকটা আমার ধারণা 50,000 কিলোমিটার পরেও এটার পারফরমেন্স সম্ভবত কমবে না। কারণ এর আগে আমি আরও কয়েকটি বাইক চালিয়েছি, সেই জায়গাটাতে 25,000 কিলোমিটার পার হওয়ার পরে বাইকের পারফরমেন্সের যে ড্রপ করে সেটা অনেকেই খেয়াল করে। তবে এইটাতে আমি এই ধরনের কোনো কিছু ফিল করিনি, এবং আমার ধারণা এটা লং রেসের ঘোড়া হিসেবে এটাকে আপনি কাউন্ট করতে পারেন। টাটা।